ভারতের প্রাক্তন সেনাপ্রধান শ্রদ্ধেয় বিপিন রাওয়াত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারত আড়াই ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে এবং ভারতের প্রধান শত্রু দুটো পার্টিকুলার রাষ্ট্র নয়, 0.5 অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ এমন কিছু সমস্যা আছে তা কিন্তু ভারতের অন্যতম প্রধান প্রতিপক্ষ। আর আজকে দেখুন দিল্লি বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক বা বিভিন্ন জায়গায় এমন কিছু লেখালেখি আমরা দেখতে পাচ্ছি যা কিন্তু এই বিপিন রাওয়াতের কথাটিকে আলটিমেটলি শিলমোহর দেয়। আজকে আসামে এরকমই এক অভিনব ঘটনা ঘটেছে। কেন অভিনব? কারণ দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে গোটা দেশ যখন শিহরিত, গোটা তদন্ত মানে গোয়েন্দা দপ্তর যখন একের পর এক তদন্ত করে পাকিস্তানের সঙ্গে যে এই বিস্ফোরণের যোগ সরাসরি যুক্ততা প্রতিষ্ঠা করে দিয়েছে, ঠিক তখনই আসামের এক বৃদ্ধ ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিলেন যাতে আসাম সরকার কিন্তু বাধ্য হয়ে পদক্ষেপ নিতে বাধ্য হলো। তিনি ফেসবুকে লিখেছেন ইলেকশন ইজ কামিং অ্যাহেড। যে ব্যক্তি লিখেছেন তার নাম নজরুল ইসলাম। এবার ইলেকশন ইজ কামিং অ্যাহেড এই কথাটি কোনো সাধারণ কথা নয়। তিনি কি মিন করতে চেয়েছেন? তিনি মিন করতে চেয়েছেন যেহেতু নির্বাচন হয়তো সামনে আসছে, তাই আরো একটি বিস্ফোরণ আমাদের দেশের সরকারই হয়তো করিয়েছে। অর্থাৎ অন্তর্ঘাতের প্রশ্ন তিনি সরাসরি না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোলার চেষ্টা করেছেন। আর আসাম পুলিশ এই বৃদ্ধকে গ্রেফতার করেছে এবং সরাসরি একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তার এই কমেন্ট আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করা হয়েছে সেরকম দাবি আসাম পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। दो कम्युनिटी के बीच में कुछ डिवाइड क्रिएट करने के लिए और कुछ कुछ जगह में इस चीज़ को पॉलिटिसाइज करने का भी कोशिश किया गया। तो एक व्यक्ति जिसका नाम है नजरुल इस्लाम बोरभुइया, जो रंगपुर एरिया सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत का रहने वाला है और वो एक रिटायर्ड टीचर है। उन्होंने सोशल मीडिया में एक कमेंट दिया जिसमें उन्होंने लिखा था कि ये इलेक्शन से रिलेटेड कुछ उसके ऊपर कमेंट दिया। तो इस इशू को, जो नेशनल सिक्योरिटी रिलेटेड जो एक बड़ा इशू है, उसको उन्होंने पॉलिटिसाइज करने का कोशिश किया और जिसके परिणाम कुछ कम्युनिटीज़ के बीच में डिवाइड या जो भी उनका इंटेंशन रहा हो, उस इंटेंशन को निकालने के लिए क्या ये कोई मोटिवेटेड कमेंट है या इसके पीछे इनसे करवाया गया है या कोई और चीज़ है, उस चीज़ का जांच करने के लिए उनको अभी लाया गया है थाने में। पूछताछ जारी है और फर्दर जो भी लीगल एक्शन होगा आपको अवगत करा दिया जाएगा। धन्यवाद। मतलब अभी डिटेन किया गया है जी सर। इसका जो मेन मुद्दा था, जो इनका पहले कोई रिकॉर्ड है, उनका क्रिमिनल रिकॉर्ड? जांच अभी जारी है, कुछ भी सामने आने से आपको तुरंत अवगत करा दिया जाएगा। এবার এই পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে যায়। প্রথমত, দিল্লি বিস্ফোরণের পর আমরা সিনারিওগুলো কি কি দেখছি? আমরা দেখছি একটি বৃহত্তর টেরর নেটওয়ার্ক এর পিছনে ইনভলভ এবং সমাজের উচ্চ প্রতিষ্ঠিত ডাক্তাররা জেইসি মোহাম্মদের সঙ্গে হাত মিলিয়ে আজকে এই ভয়ানক খেলাটি ভারতের বিপক্ষে খেলেছেন। আমরা দেখলাম এদের মাথার উপরে এক মৌলভী, যিনি নওগাঁয়ের এক উপাসনা কেন্দ্র মানে মসজিদকে কাজে লাগিয়ে এদের ভিতরে ভারত বিরোধী যে সত্তাটি আছে সেটাকে বপন করেছেন। এমনকি আমরা এটাও দেখলাম এই পুরো ঘটনায় একজন মহিলা ডাক্তার তিনি সরাসরি জড়িত, যিনি আবার জয়সি মোহাম্মদ তাদের মহিলা নেটওয়ার্কের যে প্রধান নেত্রী শাহিদা তার অধীনে কর্মরত এবং শাহিদার এই মাধ্যমেই ভারত বিরোধিতার এই ছকটি এই মহিলা ডাক্তারকে কেন্দ্র করে করা হয়েছিল। এবং আমরা এটাও দেখলাম যে অপারেশন সিন্দুরে যেহেতু মাসুদ আজহারের নির্দিষ্ট ঘাঁটি ভাওয়ালপুর, সেখানে ভারতের সেনাবাহিনী ব্রহ্মোস মিসাইল গিয়ে আছড়ে পড়েছে। প্রধানত দিল্লি বিস্ফোরণের প্লটটা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছিল এবং তারা একাধিক ক্ষেত্রে এই ষড়যন্ত্রটি ভারতকে নাকি সোকল্ড জবাব দেওয়ার জন্য করেছিল। অথচ আমার দেশের এক সহনাগরিকের এটি মনে হলো যে এই বিস্ফোরণ নাকি ভারত সরকারের অন্তর্ঘাত, এই বিস্ফোরণ নাকি ইলেকশনের জন্য তৈরি করা, এই বিস্ফোরণ নাকি নির্বাচনী বৈতরণী উতরানোর জন্য এক যাত্রাপালা। আমি সত্যিই জানি না এই পুরো বিষয়কে কিভাবে ব্যাখ্যা করব। তবে আসাম পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে সমালোচনা হতে পারে, প্রশ্নচিহ্ন উঠতে পারে, কিন্তু আপনারা যদি গভীরে গিয়ে ভাবেন তাহলে আসাম পুলিশকে কি ভুল বলা যায়? যখন এক বিস্ফোরণের বিরুদ্ধে বিস্ফোরকদের বিপক্ষে গোটা দেশ জুড়ে
একসঙ্গে আমরা লড়াই করছি, একের পর এক তথ্য আমাদের সামনে আসছে যা চমকে দিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এক ভারতবাসী হয়ে এই ধরনের কমেন্ট ঠিক কিসের জন্য করা তা কিন্তু আর বুঝতে বাকি নেই আমাদের। অর্থাৎ বিপিন রাওয়াত যে কথাটি বলেছেন যে ভারত আসলে টু ফ্রন্ট ওয়ারের সামনে নয়, আড়াই ফ্রন্ট ওয়ারের সামনে, আজকে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশের ভিতরে আভ্যন্তরীণ এই ব্যক্তিগুলো আসলে দেশের ভাবমূর্তিকে ক্রমাগত কিন্তু নষ্ট করছে। পাশাপাশি আজকে দিনভর যে ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একাধিক চর্চা হলো। আল ফালা ইউনিভার্সিটি, এই পার্টিকুলার ইউনিভার্সিটিটি কিন্তু বিতর্কের ঊর্ধ্বে কখনোই পৌঁছতে পারেনি। এই ইউনিভার্সিটিটি আসলে আল ফালা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে 1995 সালে ইউনিভার্সিটি স্থাপিত হয় এবং এই ইউনিভার্সিটির তথ্য যদি দেখবেন কোটি কোটি টাকা গালফ রিজন এবং মিডিল ইস্ট থেকে এই ইউনিভার্সিটি অ্যাজ এ ফান্ডিং কালেক্ট করে। কাতার এবং সৌদি আরব থেকে বিপুল পরিমাণে টাকা কিছুদিন আগেও এই আল ফালা ইউনিভার্সিটিতে এসেছে। এবার আল ফালা ইউনিভার্সিটির এতজন ছাত্র, মেডিকেল ছাত্র যে জড়িয়ে পড়েছেন, তাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে আমাদের সঙ্গে এদের যোগাযোগ নেই। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন উঠে গেছে গোয়েন্দাদের মনে, যোগাযোগ না থাকা সত্ত্বেও কিভাবে দিনের পর দিন ল্যাবরেটরি, একাধিক লকার, একাধিক রুম এই জঙ্গিরা, এই ডাক্তারি জঙ্গিরা ব্যবহার করলো। পাশাপাশি আজকে ইউনিভার্সিটির মেন যে ওয়েবসাইট তা হ্যাক করে নিলেন কোনো এক হ্যাকার এবং সেখানে পরিষ্কারভাবে টানিয়ে দেওয়া হলো লাউড অ্যান্ড ক্লিয়ার যে ভারতে থাকতে হলে ভারত বিরোধিতা করা যাবে না, ভারতে থাকতে হলে যদি ভারত বিরোধিতা স্ট্যান্ড নেওয়া হয় তাহলে কড়া জবাব দেওয়া হবে। যিনি এই কাজ করেছেন, আমি হ্যাকিংকে সমর্থন না করলেও বলতে দ্বিধা নেই, তিনি যে বার্তাটা দিয়েছেন তিনি কিন্তু খুব একটা ভুল বার্তা দেননি। পাশাপাশি যে ব্যক্তি ইলেকশনের কথা বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস সেই ব্যক্তি একা নয়। আমাদের দেশের অনেক মানুষই আছেন যারা এই দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক খেলায় মত্ত। দেখুন, সরকারের সমালোচনা আমি নিজেও করি, সরকারের সমালোচনা করতেই পারে, একজন গণতান্ত্রিক রাষ্ট্রের বাসিন্দা হয়ে আপনি কেন করবেন না? এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের সমালোচনা করার অধিকার আমাদের সংবিধান আমাদের দিয়েছে। কিন্তু যখন আমার দেশ ক্রাইসিস মুমেন্টে পড়েছে, ঠিক তখন সমস্ত কিছুতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া, এটা সমালোচনা বলে না, এটা নোংরা রাজনীতি বলে। আমি এটাকে সমর্থন করি না। আজকে এই বৃদ্ধ হঠাৎ করে ইলেকশন প্রসঙ্গ কেন টেনে আনলেন আমি জানি না, কিন্তু আমার চেনা পরিচিত অনেক ব্যক্তি এর সঙ্গে নির্বাচনের অনেক দৃষ্টিভঙ্গিও খারাপ লাগা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছে তারা খুঁজে পান। আমি কেন খুঁজে পান আমি জানি না, তারা এত ডিটেইলিং এ খবরগুলো দেখেন বা খবর রাখেন বলে সেই ধারণাও নেই। কিন্তু অপারেশন সিন্দুরের পর যেভাবে মাসুদ হাজার দিনের পর দিন প্ল্যান এবং পরিকল্পনা করে ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করলেন, এই তথ্য সামনে আসার পরেও যারা নির্বাচন নিয়ে খোঁচা দেন সরকারকে, আমার দৃঢ় বিশ্বাস করুন তাদের মধ্যে ভারতের প্রতি কতটা ভালোবাসা, কতটা আবেগ আছে সে নিয়ে কিন্তু প্রশ্ন জাগে। যাই হোক, আপনার ভিডিওতে অনেক কমেন্ট হয়তো করবেন আমাকেও কটু কথা বলে, কিন্তু বিশ্বাস করুন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রাজনৈতিক সত্তা যাই হোক না কেন, আমার কাছে দেশ আগে। আমার কাছে দেশ আগে, এবং দেশ থাকলে আমরা থাকবো, রাজনীতি থাকবো। আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে কথা বলতে পারি, আমরা গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা নিয়ে কথা বলতে পারি, আমরা স্বরাষ্ট্র দপ্তরের কি করা উচিত ছিল কি ছিল না সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারি। কিন্তু যখন আমার দেশ বিপর্যস্ত হয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে, তখন আমি অন্তর্ঘাত বলছি, দেশের সরকারই এর জন্য দায়ী বলছি, আমার মনে হয় এতটা বালখিল্য অ্যাটিচিউড, ইম্যাচুরিটি না করাই ভালো। যাই হোক, একের পর এক তথ্য এসছে, আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলও বানিয়েছি এবং আমি এই চ্যানেলেও আপনাদের ধারাবাহিকভাবে তথ্য দিচ্ছি। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই পুরো ঘটনায় এক মৌলভীর গ্রেফতার, এবং সেই মৌলভী আপনারা জানেন গাজাই হিন্দ এই সংগঠনের ধারক এবং বাহক। সেই সংগঠন আবার তুরস্কের সঙ্গে সরাসরি যোগসাযোগ বজায় রাখে, এবং যে ইমাম ধরা পড়েছেন তার নাম ইরফান আহমেদ। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ইরফান আহমেদ নওগাঁর একটি মসজিদ থেকে এই ছাত্র বা ছাত্রীদের তৈরি করেছিলেন, এবং জম্মু কাশ্মীরের সোফিয়ানের বাসিন্দা ইনি। তিনি শ্রীনগরের সরকারি কলেজেরই প্যারামেডিক্যাল স্টাফ, এবং দিনের পর দিন একাধিক ভিডিও দেখে, একাধিক ছবি দেখিয়ে, একাধিক কথা বলে
ইমামের নাম করে, মানে ইমামের ছত্রছায়ায় আসলে এদের মনে জৈসি মোহাম্মদের ভাবধারাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীকালে হরিয়ানা থেকে আরো এক মৌলবীর গ্রেফতারের খবর আমরা পেয়েছি, যার নাম মৌলভী হাফিজ মোহাম্মদ, এবং তিনিও এই বৃহত্তর ষড়যন্ত্রের একটি অংশ। অর্থাৎ সব মিলিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম প্রচারের নাম করে মসজিদ থেকে ভারত বিরোধিতার বীজ এই সকল টেরোরিস্ট ডাক্তারদের মননে চিন্তায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার রিফ্লেকশন দিল্লি বিস্ফোরণ। তবে একের পর এক যে তথ্য আমাদের সামনে পুরো ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে, তা কিন্তু নিঃসন্দেহে এই প্রশ্ন তুলে দেয় যে বড় সড়ো কোনো আক্রমণ বা বিস্ফোরণের হাত থেকে কি বেঁচে গেল ভারত, নাকি ভাগ্যে হয়তো অনেক বড় কিছু লেখা ছিল যে ভারতের গোয়েন্দারা তৎপরতার সঙ্গে সেটাকে আটকে দিলেন। যাই হোক, প্রশ্ন উঠবে, উত্তর আমরা খুঁজবো, চর্চা হবে। তবে দয়া করে এই ক্রাইসিস মোমেন্টে এই ধরনের নোংরা রাজনীতি আমার মনে হয় ভারতীয়দের না করাই ভালো। একটা জিনিস মাথায় রাখবেন, ভারতীয়দের প্রত্যেকটি গতিবিধি আন্তর্জাতিক স্তর কিন্তু ফলো করে, ফলে এই পুরো বিষয়টাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা বহির্বিশ্ব করবে। কখনো পাকিস্তান, সৌদি, কাতার, কখনো ডিপ স্টেট কিন্তু কাজে লাগায়। ফলে আমাদের সকলকে সজাগ হতে হবে, এই ধরনের মানুষকে আমাদের চিহ্নিত করতে হবে, এবং আলটিমেটলি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই চিন্তাধারা আমাদেরকে বপন করতে হবে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।